আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লিতে গাড়ি বিস্ফোরণের মাধ্যমে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আপোষ না করার কথা পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাড়ি বিস্ফোরণে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 25,000 কোটি টাকারও বেশি মূল্যের রপ্তানি প্রসার মিশন ইপিএমে অনুমোদন দিয়েছে। রপ্তানিকারকদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমেও অনুমোদন। ভারত ও বতসোয়ানা স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ তৈরির মতো ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনার জন্য নির্বাচন কমিশন আজ রাতে ইআরও এইআরওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছে। দৃষ্টি প্রতিবন্ধী মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়াকে 209 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব গ্রহণ করেছে। নিরীহ নাগরিকদের স্মরণে 2 মিনিট নীরবতাও পালন করা হয়। দেশের নাগরিকদের জীবন ও নিরাপত্তার প্রতি সরকার দৃঢ় সংকল্প বলেও মন্ত্রিসভা জানিয়েছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এদিনের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষ না করার নীতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সংকটকালে বিভিন্ন কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও নাগরিকদের সাহসী এবং মানবিক প্রতিক্রিয়ারও প্রশংসা করেছে মন্ত্রিসভা। The Cabinet unequivocally condemns this dastardly and cowardly act that has led to the loss of innocent lives. The Cabinet reiterates India's unwavering commitment to a policy of zero tolerance towards terrorism in all its forms and manifestations. The Cabinet also recorded its appreciation for the statements of solidarity and support from many governments around the world. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রপ্তানি প্রসার মিশন ইপিএমে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে 25,000 কোটি টাকারও বেশি। 2025-26 কেন্দ্রীয় বাজেটে এই উদ্যোগ ঘোষিত হয়। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলি নতুন রপ্তানিকারক এবং শ্রমনির্ভর ক্ষেত্রগুলির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি এর মূল লক্ষ্য বলে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান। तो आज ये एक्सपोर्ट प्रमोशन मिशन स्टार्ट किया गया है। 25,060 करोड़ रुपए का इसका आउटले है। 6 साल की इसकी अवधि है और इसमें बहुत ही कॉम्प्रिहेंसिव तरीके से पूरे कंप्लीट एक्सपोर्ट के इकोसिस्टम को सपोर्ट करने का इसमें डिसीजन लिया। प्रायोरिटी उन सेक्टर्स को दी जाएगी जिनके ऊपर अभी एक एडवर्स इम्पैक्ट है, जैसे टेक्सटाइल है, लेदर है, जेम्स ज्वेलरी है, इंजीनियरिंग गुड्स और मेरिन प्रोडक्ट्स है। মন্ত্রিসভা আজ রপ্তানিকারকদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমে অনুমোদন দিয়েছে। এর আওতায় ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেড এনসিজিটিসি ঋণদানকারী প্রতিষ্ঠানগুলিকে 20,000 কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত ঋণ সুবিধার জন্য 100% গ্যারান্টি দেবে। এতে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলিও অন্তর্ভুক্ত থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই উদ্যোগ ভারতীয় রপ্তানিকারকদের বিশ্ববাজারে উপযুক্ত করে তোলার পাশাপাশি নতুন বাজারে প্রবেশে সহায়তা করবে। সিজিয়াম, গ্রাফাইট, রুবিডিয়াম এবং জিরকোনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলির রয়্যালটি হার সংশোধনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এর ফলে এই খনিজ পদার্থগুলি ব্লক নিলাম সহজ হবে। এর সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ খনিজ যেমন লিথিয়াম, টাংস্টেন, বিরল মৃত্তিকা উপাদান এবং নিওবিয়ামও অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে রাজধানীতে সোমবার গাড়ি বিস্ফোরণে আহতদের দেখতে যান। ভুটানে তার 2 দিনের সফর শেষে দিল্লিতে অবতরণের পরেই প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছন। শ্রী মোদী আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। হাসপাতালের আধিকারিক এবং চিকিৎসকরাও তাঁকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই ষড়যন্ত্রের পেছনে যারা রয়েছে তাদের কোনো রেয়াত করা হবে না। তদন্তকারী সংস্থাগুলির চক্রান্তের সমস্ত তথ্য খুঁজে বের করবে। সমগ্র দেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে বলেও তিনি জানান। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তিনি গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে লালকেল্লার বিস্ফোরণ সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করেন। উল্লেখ্য, এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে। অন্যদিকে দিল্লি পুলিশ এই ঘটনায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ইউপিএ, বিস্ফোরক আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। দিল্লি মেট্রো রেল নিরাপত্তার কারণে লালকেল্লা মেট্রো স্টেশন বন্ধ রাখছে। লালকেল্লাও আগামীকাল পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ রাখা হচ্ছে।
দিল্লি বিস্ফোরণে কাণ্ডের তদন্তে ফরিদাবাদ পুলিশ আজ এক লাল ইকোস্পোর্ট গাড়ি বাজেয়াপ্ত করেছে। সেটি দিল্লি বিস্ফোরণ মামলার প্রধান সন্দেহভাজনের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। খন্ডাউলি গ্রামের কাছে পার্ক করা অবস্থায় গাড়িটি পাওয়া যায়। পুলিশ সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে। এর আগে দিল্লি পুলিশ রাজধানীর সব থানা, পুলিশ পোস্ট এবং সীমান্ত চৌকিতে উচ্চ সতর্কতা জারি করে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আজ আল কায়দা গুজরাট সন্ত্রাস ষড়যন্ত্র মামলায় 5 রাজ্যের 10টি স্থানে তল্লাশি চালিয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা ও গুজরাটে সন্দেহভাজনদের বাড়ি ও সহযোগীদের ঠিকানায় এই অভিযান চলে। এনআইএ জানিয়েছে তল্লাশিতে বেশ কিছু ডিজিটাল যন্ত্র ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। তদন্তে উঠে এসেছে যে 4 জন বাংলাদেশি নাগরিক জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা নিষিদ্ধ ঘোষিত আল কায়দা সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এনআইএ জানিয়েছে যে এই অভিযুক্তরা বাংলাদেশে আল কায়দা সদস্যদের জন্য অর্থ সংগ্রহ লেনদেনে যুক্ত ছিল। এমনকি তারা স্থানীয় মুসলমান যুবকদেরও সক্রিয়ভাবে সন্ত্রাসবাদে যোগ দিতে প্ররোচিত করছিল। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পুনরায় ভোট গ্রহণের জন্য সুপারিশ করা হয়নি বলে নির্বাচন কমিশন জানিয়েছে। স্ক্রুটিনির পর কোনো অনিয়ম বা কারচুপি পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। 2 দফা নির্বাচনে এই প্রথম বিহারে কোথাও পুনরায় ভোট গ্রহণের প্রয়োজন পড়ছে না। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনার জন্য নির্বাচন কমিশন আজ রাতে ইআরও এইআরওদের সঙ্গে বৈঠক করবে। রাত 10টা নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন বলে খবর। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে এক্ষেত্রে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কমিশনের নির্দেশ অনুযায়ী মৃত ব্যক্তির নামে ফর্ম পূরণ করা হলে যা স্বাক্ষর পাবে তার বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইনের 32 ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কমিশনের পক্ষে গতকাল জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, বুথ লেভেল এজেন্ট এর দায়িত্ব হল সংশ্লিষ্ট অংশের ভোটার তালিকার নামগুলো খতিয়ে দেখে মৃত ও স্থানান্তরিত ভোটারদের চিহ্নিত করা। এ বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, অবৈধ ভোটার যারা আছেন, যদি কোনো নাম থাকে, যারা আমরা 4 ধরনের ক্যাটেগরি বলি, ডেড, শিফটেড এবং ডিলিটেড, যারা আগে ছিলেন ওখানে তারা নেই, যারা মারা গেছেন তারা অন্য জায়গায় চলে গেছেন, এবং ডুপ্লিকেট অর্থাৎ দুবার নাম হয়েছে, এই 4 ধরনের ভোটারের নাম যেন না থাকে সেইটা নিশ্চিত করা কিন্তু কমিশনের দায়িত্ব। এটা বলে রাখি যে 2002-তে যাদের নাম থাকছে না, যারা হিয়ারিংয়ে যাবেন, তাদের কিন্তু ফর্ম 6-এর সঙ্গে একটা অ্যানেক্সার 4 অর্থাৎ 4 নম্বর অনুবন্ধ একটা জমা দিতে হবে। নিয়ম অনুযায়ী বিএলএ হতে হলে তাকে সেই অংশের নিবন্ধিত ভোটার হতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাবোরনে বতসোয়ানা রাষ্ট্রপতি ডুমা বোকোর সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, খনি, দক্ষতা এবং ডিজিটাল প্রযুক্তিতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও একমত হয়েছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ কানাডায় মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর বলেন, ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী জানান, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া পরিস্থিতি এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েও তারা মতবিনিময় করেছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং আওয়ামী লীগের ঘোষিত অবরোধ কর্মসূচির পরিপ্রেক্ষিতে ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে প্রচুর পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশের রাজধানী ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে মোতায়েন করা হয়েছে। প্রধান সড়কগুলোতে কঠোর নজরদারির পাশাপাশি চেকপোস্টও বসানো হয়েছে। বুধবার শহরের খুব বেশি যান চলাচল করতে দেখা যায়নি। চলচ্চিত্রকে সর্বোত্তম শিল্প বলে বর্ণনা করেছেন বিশ্বখ্যাত পরিচালক আদুর গোপাল কৃষ্ণন। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্তিম পর্বে আজ ঋত্বিক ঘটক শাহরুখ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য, সেই সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি, এরকম বহু উপাদানের সংমিশ্রণে তৈরি হয় চলচ্চিত্র, যা সবকিছুকে ছাপিয়ে যেতে পারে।